আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবের তুমি গল্পের 6 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। গাড়িটা এসে শহরের সবচেয়ে বড় হোটেলের সামনে এসে দাঁড়ালো। আয়াত কিছুটা অবাক হয়ে আসিফের দিকে তাকালে আসিফ নেমে ওর দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, আশেপাশে অনেক মানুষ আছে আর সবাই আমাদেরকে চিনে, তো কোনো ঝামেলা না করে হাতটা ধরো আর বাইরে আসো। আয়াত আসিফের কথাটা বুঝতে পেরে হাতটা ধরে বাইরে আসলো। সাথে সাথে কতগুলো ক্যামেরা বন্দী হয়ে গেল। তারা একের পর এক ফ্ল্যাশ পড়ছে তাদের চোখে। আয়াত অনেকটা বিগড়ে গেল। আসিফ তার কোমর ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। হোটেলের ভিতরে ঢুকে আয়াত আরেকবার অবাক হয়ে গেল, কারণ ওইখানে তার শ্বশুর বাড়ির সবাই আছে আর ফারিন একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। আয়াতকে দেখা মাত্রই ফারিন এসে তাকে জড়িয়ে ধরলো। ফারিন বলল, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আয়াত বলল, কিন্তু কেন? ফারিন বলল, কেন মানে কি? আমার আর কায়রাবের বিয়েটা পাক্কা করে দেওয়ার জন্য। আয়াত বলল, মানে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে? ফারিন বলল, এমন ভাব করছো যেন কিছুই জানো না। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি, আমার ফ্রেন্ডরা আসছে, তাই ওদের সাথে দেখা করে আসি। ফারিন চলে গেল। তার বলা কথাগুলো যেন আয়াতের মাথার উপর দিয়ে গেল। আয়াতের দুটো চোখ শুধু আসিফকে খুঁজে যাচ্ছে। আশেপাশে সবকিছু দেখলো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। পিছনে ফিরতে যাবে তখনই খায় এক ধাক্কা। উপরে তাকিয়ে দেখে আসিফ মুচকি মুচকি হাসছে। আসিফ বলল, কি আমাকেই খুঁজতেছিলেন তাই তো? হয় হয়, প্রেমে পড়লে সবাই এমনই হয়, একদম চোখে হারায়। আয়াত বলল, আপনার কি সবসময় এগুলোই মাথায় ঘোরে? আসিফ বলল, তুমি না করতে পারবে যে তুমি আমাকে খুঁজতেছিলে না? আয়াত বলল, হ্যাঁ এটা সত্যি, আমি আপনাকে খুঁজতেছিলাম, কিন্তু এইসব প্রেম প্রীতি কিছুই না, শুধু এটা জানতে যে এটা কি করে সম্ভব হলো, আই মিন ফারিন আর কায়রাব। আসিফ বলল, এই যে আমার ভালোবাসার শক্তি আরেকটা সত্যি ভালোবাসাকে এক করে দিল। তোমাকে ওই দিন বলেছিলাম আমি আগামী এক সপ্তাহের মাঝে ব্যাকগ্রাউন্ড চেক করে তোমাকে জানাবো। আয়াত বলল, তাহলে আগে জানাননি কেন? আসিফ বলল, এই যে সারপ্রাইজড। আয়াত বলল, আপনাকে তো আমি আর কিছু বলার আগে আকিদ তাকে ডাক দিল। আয়াত যতটা না অবাক হলো, তার চেয়ে বেশি রেগে গেল আসিফ। আয়াত আকিদের কাছে যেতে নিলে আসিফ ওর হাত ধরে টেনে নিয়ে লিফটের ভিতরে চলে যায়। আয়াত বলল, আজব হচ্ছেটা কি, আমাকে এভাবে টেনে নিয়ে আসলেন কেন? আসিফ বলল, আমি কি বলবো? বলবে তো তুমি, ওই আকিদ এখানে কি করছে? আয়াত বলল, আমি কি করে বলবো ও এখানে কি করছে? আসিফ বলল, একদম মিথ্যা বলবে না আমার সাথে, তুমি যদি না জানোই তাহলে ও জানবে কি করে আমরা এখানে? শোনো আয়াত, আমি তোমাকে ওর সাথে দেখতে পারি না, এটা তুমি কেন বুঝতে পারো না? আয়াত বলল, আমিও আপনাকে সহ্য করতে পারি না, আপনি কেন বুঝতে পারেন না? আসিফ রেগে চিৎকার করে কথাগুলো বলে দেয়। আয়াতও চিৎকার করে কথাটা বলে দেয়। তারপর তাদের মাঝে কিছুক্ষণ নীরবতা বজায় থাকে। কিছুক্ষণ পর আসিফ নীরবতা ভেঙে বলে, ওকে ফাইন, তোমার যা ইচ্ছা যাকে ডাকার তাকেই ডাকো, আমি আর কিছু বলবো না। এখন থেকে আমিও দূরত্ব বজায় রাখবো, আর আমারও যা ইচ্ছা হবে আমিও তাই করব। আসিফ কথাগুলো বলে রেগে কটকট করতে করতে চলে যায়। আয়াত লিফটের মাঝে কতগুলো কিল ঘুষি বসায়, তাতে উল্টো নিজের হাতেই ব্যথা পেয়ে নিচে বসে কান্নায় ভেঙে পড়ে। এই কান্নাটা হাতে ব্যথা পাওয়ার জন্য নয়, বরং আসিফকে বলা কথাটার জন্য। সে আজকে এই কথাটা বলতে চায়নি। সেও যে আসিফের প্রতি একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আয়াত লিফট থেকে বের হয়ে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি দিয়ে হল রুমে চলে আসে। এসেই দেখে আসিফ সাইডের টেবিলে বসে বসে ড্রিঙ্ক করছে, আর দিদামও তার পাশে চেয়ারে বসে আছে। আসিফকে ড্রিঙ্ক করতে দেখে আয়াতের রাগ উঠে যায়। সে আসিফের দিকে যেতে নিবে, তার আগেই কেউ ওর হাত ধরে টান মারে। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। সে আর কেউ নয়, আকিদ। আসিফ আর কিছু দেখুক আর না দেখুক, আয়াতকে যে আকিদ টেনে নিয়েছে সেটা দেখেছে ঠিকই। আয়াত বলল, আকিদ এভাবে টানছিস কেন, কি হয়েছে?
আকিদ বলল, বা রেগে গেলি কেন, কি হয়েছে? আয়াত বলল, না কিছু হয়নি। কিছু বলবি? এভাবে টেনে আনলি, ভাবলাম কিছু বলবি। আকিদ বলল, কিছু না বললে কি এভাবে টেনে আনা যেত না? আগে তো এভাবেই টেনে আনতাম, তাও আবার সবার সামনে থেকে। আয়াত বলল, আগের আর এখনকার মাঝে অনেক বেশি পার্থক্য আছে। আকিদ বলল, কি পার্থক্য? আয়াত বলল, অনেক। আচ্ছা তুই এখানে কি করছিস বলবি? আকিদ বলল, তোকে দেখতে এসেছি। আয়াতের মুখের সামনে গিয়ে আকিদ কথাটা বলে। আয়াতকে আকিদ কোথাও টেনে নিয়ে গেছে দেখতে এসে আসিফ তাদের এমন অবস্থা দেখতে পেয়ে যায়। আসিফের বুকের বাপাসটাই কেউ যেন ছুরি দিয়ে বারকে বার রক্তাক্ত করছে। চোখের অশ্রু নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ দেখলে হয়তো এই কষ্টটা হতো না। আয়াত আকিদকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলে, আকিদ, আমি একটা জিনিস খুব অপছন্দ করি, আর সেটা হলো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। আর আমি সেটা তোকে বলতে চাইনি। আয়াত সেখান থেকে কথাটা বলে চলে আসে। আকিদ আয়াতের রেগে যাওয়ার কারণটা ঠিক বুঝতে পারলো না। আসিফ এখন আরো বেশি করে ড্রিঙ্ক করছে, আর দিদাম সেই কখন থেকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আয়াত সামনে এসে দাঁড়ালে আসিফ দিদামের কোমর ধরে সেখান থেকে চলে যায়। একের পর এক ইগনোর করতে লাগলো আসিফ। আয়াত এগুলো স্বপ্নেও কল্পনা করেনি। অবশেষে ফারিন আর কায়রাবের একে অপরকে রিং পরানো শেষ হলো। সবাই একে একে কাপল ডান্সে মেতে উঠতে লাগলো। আসিফকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত তার দিকে এগিয়ে যাচ্ছে। তার আগেই দিদাম এসে আসিফের হাত ধরে টেনে নিয়ে গেল, আর আয়াতকে আকিদ নিয়ে গেল। ডান্সে আসিফ বারবার আয়াতকে লক্ষ্য করছিল, আর আয়াতও আসিফকে বারবার দেখতেছিল। দিদাম ড্যান্সের এক পর্যায়ে আসিফের গলার এক পাশে কিস করে দেয়। আয়াতের চোখটা আটকে যায়। আসিফও কিছু বলল না, উল্টো আয়াতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিদামের সাথে ড্যান্স করতে লাগলো। আয়াত রাগে আকিদের ব্লেজার খামচে ধরে। আকিদ আয়াতের দিকে তাকালে আয়াত তার আরেকটু কাছে চলে আসে। আকিদ আয়াতকে উল্টো দিকে ঘুরিয়ে ঘাড়ে নাক ঘষতে লাগে। আয়াতের বিষয়টা খারাপ লাগলেও আসিফের প্রতি তার রাগটা বেশি কাজ করে। আসিফ আকিদের এই কাজটা দেখার সাথে সাথে দিদামকে ঘোরাতে ঘোরাতে ফেলে দেয়। তারপর আকিদের কাছ থেকে আয়াতকে ঘুরিয়ে এনে আকিদের নাকে সরাসরি একটা ঘুষি বসিয়ে দেয়। তারপর আরো কতগুলো ঘুষি বসিয়ে দেয়। কায়রা বাধা দিতে গেলে আসিফ তাকেও ধাক্কা দিয়ে দূরে ছিটকে ফেলে দেয়। আকিদ একদম নিচে পড়ে যায়, আত্মরা হয়ে গেছে সে। আরেকটা লাথি দিতে যাবে, তার আগে আয়াত আসিফের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আয়াত এই থাপ্পড়টা কেন মারলো সে নিজেও জানে না, কিন্তু এই থাপ্পড়টা যদি না দিত তাহলে হয়তো আসিফ আজকে থামতো না। থাপ্পড় খেয়ে আয়াতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিলে লাথি দিয়ে বের হয়ে যায়। আয়াত তাকে আটকাতে নিলে হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। পুরো হল রুম এখন শান্ত। আকিদ উঠে গিয়ে আয়াতের দিকে হাত বাড়ায়। আয়াত হাত ধরে উঠে দাঁড়ায়। বেশ কিছুক্ষণ পর আকিদকে ব্যান্ডেজ করানো হয়েছে ফার্স্ট এইড বক্স দিয়ে। এতক্ষণে আকিদের আসল পরিচয় পাওয়া গেছে। আকিদ কায়রাবের মামাতো ভাই। সবাই চুপচাপ বসে আছে। হঠাৎ করেই ফারিনের ফোনটা বেজে উঠলো। নিজের ভাইয়ার নাম দেখে ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কিরে ভাইয়া, কই চলে গেছিস? এখানে সবাই কত টেনশন করছে তুই জানিস? ভাবি তো সেই কখন থেকে কান্না করে যাচ্ছে। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার ভাইয়া না। আপনার ভাইয়া কার অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনে মোড়টাতে পড়ে আছেন। যতক্ষণ পর্যন্ত পুলিশ না আসছে ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। ফারিন এই কথা শোনার পর মাথা চক্কর দিয়ে পড়ে যাওয়ার আগে কায়রা ওকে ধরে ফেলে। কায়রা বলল, কি হয়েছে? ফারিন কি বলল ভাইয়া? ফারিন বলল, ভাইয়া। মিসেস শাহনাজ বলল, ফারিন তুই এমন করছিস কেন? কি হয়েছে বলবি আমাদের? ফারিন বলল, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, সিটি হসপিটালের সামনে মোড়টাতে পড়ে আছে। ফারিন এই কথা বলে কান্নায় ভেঙে পড়ল। আয়াত কয়েক কদম পিছিয়ে গেল। চোখের পানিটা আরো বেশি পড়ছে। সে একাই দৌড়ে বেরিয়ে গেল। পিছন পিছন একে একে সবাই বেরিয়ে আসলো। হোটেল থেকে সিটি হসপিটাল বেশি দূরে নয়, তাই আয়াত দৌড়ে সেখানে চলে গেল। চারপাশে একদম মানুষ ঘিরে আছে। কেউ কেউ গাড়ি দেখছে, আবার কেউ আসিফের অবস্থা, কিন্তু কেউ আর তার কাছে যাচ্ছে না। আয়াত মানুষকে সরিয়ে সামনে গেল। আসিফ রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে, হাত দুটো কাঁপছে। আয়াতের ভয়ে চোখ বড় বড় হয়ে গেল। আসিফের কাছে দৌড়ে গেল। নিজের কোলে আসিফের মাথাটা রেখে কান্না করতে করতে বলতে লাগলো, আসিফ চোখ খুলুন। আপনি জানেন আমি তখন যা করেছি সব রাগে করেছি। আপনি তো জানেন আমি আপনার সাথে দিদামকে একদম সহ্য করতে পারি না। প্লিজ চোখ খুলুন। ও আপনি কি আকিদের বিষয় নিয়ে রেগে আছেন? সত্যি আমি তাকে ডাকিনি, ও কায়রাবের মামাতো ভাই। আর তখন আপনাকে কিভাবে থামাবো ভেবে না পেয়ে থাপ্পড় মারি।
প্লিজ আপনি যা বলবেন আমি তাই করব। আকিদের সাথে আমি কোনো প্রকার যোগাযোগ রাখবো না, প্লিজ আপনি চোখ খুলুন। আয়াত আসিফের মাথাটা নিজের বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হঠাৎ করে আসিফ জোরে একটা শ্বাস ফেললো। আয়াত বুক থেকে সরিয়ে দেখে আসিফ চোখ খুলেছে। আয়াত বলল, আমি জানতাম আপনার কিছু হবে না, আপনি ঠিক হয়ে যাবেন। আসিফ বলল, আয়াত তুমি দূরত্ব চেয়েছিলে, আমি তোমাকে তা দিয়ে গেলাম, অনেক অনেক দূরত্ব, লাভ ইউ আয়াত। আসিফ কথাগুলো বলে আয়াতের হাত ধরতে চেয়েছিল কিন্তু পারেনি। তার আগেই চোখ বন্ধ হয়ে যায়, হাতটা নিচে পড়ে যায়। আয়াত না বলে একটা চিৎকার দেয়। আয়াতও না বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে। মাথাটা ঝিমঝিম করছে, মাথায় হাত দিয়ে উঠে বসলো। ফারিন বলল, মা ভাবি জ্ঞান ফিরেছে। মিসেস শাহনাজ বলল, কেমন লাগছে মা এখন? আয়াত বলল, মা উনি কেমন আছেন? আয়াতের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে দেখে, কেউ কোনো কথা বলছে না, সবাই একদম চুপচাপ হয়ে যায়। আয়াত বলল, মা আপনি কিছু বলছেন না কেন? ফারিন তোমার ভাইয়া কেমন আছে? উনি কোথায়? আমি ওনাকে দেখবো। ফারিন বলল, ভাবি তুমি এত ব্যস্ত হবে না, তোমার স্যালাইন ঠিক হোক, আমি পরে তোমাকে বলছি। আয়াত বলল, না আমি এখনই ওনার কাছে যাব। ফারিন প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে যাও প্লিজ মা। আয়াত কান্নায় ভেঙে পড়ল। তারপর মা আয়াতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগে, দেখো মা, আমাদের জীবনে এমন অনেক কিছু হয়ে যায় যা আমরা কখনো আশা করি না, এমনকি ভাবতেও পারি না, কিন্তু আমাদের কিছু করার থাকে না, শুধু সবকিছু মেনে নিতে হয়। ফারিন চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে যায়। কায়রাবও তার পিছু পিছু বেরিয়ে যায়। আয়াত কিছু বুঝতে পারলো না মিসেস শাহনাজের কথায়। তাহলে কি ওনার কিছু হয়েছে? তার মানে উনি কি আর বেঁচে নেই? আয়াত মনে মনে এগুলো ভেবে জোরে চিৎকার করে ওঠে। আয়াত বলল, না। মিসেস শাহনাজ বলল, কি হয়েছে মা, কি হয়েছে তোমার? আয়াত বলল, মা আমি ওনার কাছে যাব, আমি ওনাকে দেখব, প্লিজ মা আমাকে একটাবার ওনার কাছে নিয়ে যান, প্লিজ মা, আমি আপনার পায়ে পড়ছি মা। মিসেস শাহনাজ বলল, মা তোমার এই অবস্থাতে যাওয়া ঠিক হবে না, তোমার স্যালাইন ঠিক হোক, পরে না হয়। মিসেস শাহনাজের কথা শেষ না হতে দিয়েই নিজের হাত থেকে স্যালাইনটা টান দিয়ে খুলে ফেলে আর দৌড়ে কেবিন থেকে বের হয়ে যায়। মিসেস শাহনাজও তার পিছু পিছু দৌড়ে বের হয়ে যায়। আয়াত পুরো হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আসিফকে খুঁজতে লাগে কিন্তু কোথাও খুঁজে পায়নি। সে ব্যর্থ হয়ে নিচে বসে পড়ে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হঠাৎ করে কতগুলো নার্স কথা বলতে বলতে আয়াতের সামনে দিয়ে যেতে লাগে। একজন নার্স বলে, আজকে কার অ্যাক্সিডেন্টে রোগীটাকে আর বাঁচানো গেল না, ডাক্তার অনেক চেষ্টা করছিল। আরেকটা নার্স বলল, সবই ভাগ্য, শুনেছি নতুন বিয়ে করেছিল, না জানি বউটার কি অবস্থা। এমন আরো কথা বলতে বলতে তারা নিজেদের মতো করে যাচ্ছিল। আয়াত চোখ মুছে সামনে তাকালে দেখে একটা ট্রলিতে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আয়াত লাশটা দেখে ভয় পেয়ে যায়, সে আস্তে আস্তে করে দৌড়ে দাঁড়ায়। লাশটা সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় আয়াত ওদেরকে আটকিয়ে দেয়। তারপর কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে একটা চিৎকার দেয়। ও চিৎকার শুনে আশেপাশের সবাই একদম হতভম্ব হয়ে যায়। আশেপাশের সবাই তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মিসেস শাহনাজ এসে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। মিসেস শাহনাজও আয়াতকে জড়িয়ে ধরে। মিসেস শাহনাজ বলল, এত ভয় পেলে কেন, কি হয়েছে বলো আমাকে। আয়াত বলল, মা মা এই লাশ। আয়াত ভয়ে তোত্তাতে শুরু করে দেয়, আঙ্গুল দিয়ে লাশটাকে ইশারা করায়। মিসেস শাহনাজ লাশটার দিকে তাকায়, সাথে সাথে উনিও চোখ বুজে ফেলে, কারণ লাশটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল। মুখ একদম থুবড়ে গেছে, চোখ দুটো একদম বাইরে চলে এসেছে। মিসেস শাহনাজ বলল, চলো আমার সাথে আয়াত। নার্স এক গ্লাস পানি দিন তো। নার্স এক গ্লাস পানি নিয়ে আসলো। আয়াতের সামনে ধরলে আয়াত গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর উঠে দাঁড়িয়ে বলে, মা আমি এখন এসব কিচ্ছু চাই না, প্লিজ আপনি আমাকে একটাবার ওনার কাছে নিয়ে যান, প্লিজ মা প্লিজ। মিসেস শাহনাজ বলল, আচ্ছা মা চলো আমার সাথে। মিসেস শাহনাজ আর কিছু উপায় না পেয়ে আয়াতকে নিয়ে সেখান থেকে উঠে চলে যায়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে ফারিন, চোখে পানি টলমল করছে। তার পাশেই কায়রাব দাঁড়িয়ে আছে। টানা 3 ঘন্টা ধরে আসিফের অপারেশন করানো হচ্ছে। রক্ত বেশি বের হয়ে যাওয়ায় অনেকটাই খারাপ অবস্থা হয়ে গেছে। ফারিন কিছুক্ষণ আগে 1 ব্যাগ রক্ত দিয়ে গেছে। আয়াত বলল, কেমন আছেন উনি? নার্স কি বলল? ফারিন বলল, ভাবি তুমি এখানে? মা তুমি ভাবিকে এখানে কেন নিয়ে এলে? মিসেস শাহনাজ বলল, কি করব, ও কোনো কিছুই মানছিল না, একাই কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল। আয়াত বলল, ফারিন তুমি কিছু কেন বলছো না? নার্স কি বলছে? আয়াতের কথার সাথে সাথেই অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বেরিয়ে আসলো। নার্স বলল, আসিফ মেহরাজের বাড়ির লোক কারা আছে
আয়াত বলল আমি ওনার ওয়াইফ। নার্স বলল 10 মিনিটের ভিতরে আরেক ব্যাগ রক্ত বের করুন, ওনার খুব বেশি রক্তকরণ হচ্ছে, আমাদের কাউন্টারে ও নেগেটিভ রক্ত নেই। ফারিন বলল জানি, কিন্তু আমি তো এখন আর দিতে পারবো না। নার্স বলল তাড়াতাড়ি বের করুন, নয়তো আমাদের আর কিছু করার থাকবে না। নার্স এই বলে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে কেউ একজন বলল আমার গ্রুপ আর আসিফের গ্রুপ সেম, আমি দিব ওকে রক্ত। সবাই তাকিয়ে দেখে দিদাম, আয়াত আর ফারিন অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। নার্স বলল তাহলে আপনি আমার সাথে চলুন। নার্স দিদামকে নিয়ে চলে গেল। দিদামের চোখে পানি ছিল, আয়াত তা ঠিকই বুঝতে পারে, আর থাকবেই না কেন। দিদাম যে আসিফকে সত্যি সত্যি ভালোবাসে। ফারিন এসে আয়াতের পাশে দাঁড়িয়ে আয়াতের কাঁধে হাত রেখে একটু নিম্ন স্বরে বলে, ভাবি এটা আমি কি সত্যি দেখছি যে নিজের লিপস্টিকটাও কাউকে দেয় না, আর সে নিজের শরীরে রক্ত দিচ্ছে। আয়াত বলল ভালোবাসার জিনিসটাই এমন, সবকিছু ত্যাগ করতে শিখিয়ে দেয়। ফারিন বলল ভাবি তুমি কি বলছো এসব? আয়াত বলল আমি ঠিকই বলছি, দিদাম সত্যি সত্যি ওনাকে আসিফকে ভালোবাসে। ফারিন বলল আর তুমি? আয়াত বলল আমি নিজেও জানি না। ফারিন বলল তাহলে আমি তোমাকে কিছু কথা বলি, তুমি যদি ভাইয়াকে ভালোই না বাসতে তাহলে ভাইয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনে একা কেন হোটেল থেকে দৌড়ে বেরিয়ে গেলে? কেন ভাইয়াকে নিজের কোলে নিয়ে কান্না করছিলে? কেন এখন ভাইয়াকে একটাবার দেখার জন্য এত অধৈর্য হচ্ছ? এগুলোর কোনো প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? আচ্ছা এগুলো বাদই দিলাম, কেন তুমি দিদামকে ভাইয়ার সাথে সহ্য করতে পারো না? কেন এতটা জেলাস ফিল করো? আয়াত বলল ফারিন প্লিজ এখন এসব নিয়ে কথা বলার সময় না। ফারিন বলল সময়ের কাজ সময়ে করলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, তাই ছোট হয়েও বলছি ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছো তুমি, কিন্তু তা তুমি নিজেও জানো না। প্লিজ তুমি ভাইয়াকে একটাবার আপন ভেবে কাছে টেনে নাও, দেখবা কখনো দূরে সরতে মন চাইবে না। ফারিন কথাগুলো বলে কায়রাবের কাছে চলে গেল। দিদামের রক্ত দেওয়া শেষ হলে তাদের সাথে এসে দাঁড়ায়। আয়াত গিয়ে দিদামকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ সো মাচ। দিদাম বলল কিন্তু কেন? আয়াত বলল আমি জানি তুমি এখন যা করেছো নিজের মনের কথা শুনেই করেছো, কারণ তুমি। দিদাম বলল প্লিজ আয়াত, এখানে সবাই আছে, এখন না বললেই ভালো। আয়াত মাথা নেড়ে সম্মতি জানায়, তারপর একটু দূরে সরে দাঁড়ায়। আরো আধা ঘন্টা পর অপারেশন থিয়েটারের লাইট অফ হয়। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে, সবাই ডাক্তারের কাছে ছুটে যায়। মিসেস শাহনাজ বলল ডাক্তার আসিফ কেমন আছে? ফারিন বলল ভাইয়া ঠিক আছে তো। দিদাম বলল আপনি চুপ করে আছেন কেন, কিছু তো বলুন। ডাক্তার বলল আসলে। আয়াত বলল আপনি কি বলবেন বলুন আমাদের, কেন এতটা ভয় দেখাচ্ছেন? ডাক্তার বলল আসলে আমাদের অপারেশন আল্লাহর রহমতে ঠিক মতোই হয়ে গেছে, কিন্তু রক্তটা একটু বেশি যাওয়ায় একটু সমস্যা হতে পারে। কায়রাব বলল সমস্যা হবে মানে? কেমন সমস্যা? ডাক্তার বলল বেশি কষ্ট পেলে বা বেশি রাগ হলে সহ্য করতে না পেরে জ্ঞান হারাবে, অতিরিক্ত ঠান্ডা কোনো কিছুই সহ্য করতে পারবেন, বেশি উত্তেজিত হলেই জ্ঞান হারাবে, আপনাদের এগুলো বিষয় খেয়াল রাখতে হবে। আয়াত বলল আমি কি এখন ওনাকে দেখতে পারবো, ওনার কাছে যেতে পারবো? ডাক্তার বলল কিছুক্ষণ পর ওনাকে কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন, কিন্তু একজন করে, কারণ বেশি লোক হলে আওয়াজ হতে পারে। আচ্ছা আমি এখন আসি। ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর আসিফকে কেবিনে দেওয়া হলো। সবার প্রথমে আয়াত কেবিনে ঢুকলো। আসিফের জ্ঞান এখনো ফেরেনি, মুখে এখনো অক্সিজেন মাস্ক। আয়াত গিয়ে তার পাশে বসে। আয়াত বলল আসিফ আপনি কি আমার কথা শুনতে পারছেন? প্লিজ আমার দিকে তাকান, দেখুন আমি আপনার পাশে বসে আছি, আপনার কতটা কাছে বসে আছি, আপনি যা করতে বলবেন আমি তাই করব, তাও এভাবে চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। আয়াত আসিফের হাত ধরে কান্না শুরু করে দেয়। আসিফের হাত কাঁপতে শুরু করে। আয়াত তাকিয়ে দেখে আসিফের জ্ঞান ফিরছে। আয়াত সবাইকে ডাকতে বাইরে চলে আসে। সবাই আয়াতের কথা শুনে কেবিনের ভিতরে ঢুকে চলে যায়। সবাই আসিফের পাশে দাঁড়িয়ে আছে। মিসেস শাহনাজ আসিফের বুকে মাথা রেখে কান্না করে দেয়। আসিফ বলল আরে মা তুমি কান্না করছো কেন? দেখো আমি একদম ঠিক আছি, একদম ফার্স্ট ক্লাস আছি। মিসেস শাহনাজ বলল তোর খুব কষ্ট হচ্ছিল তাই না? আসিফ বলল মা জানো, তিলে তিলে শেষ হয়ে যাওয়ার থেকে একবারে শেষ হলে গেলে তার কষ্ট হয় না, যদি সেই কষ্টে কারো মুক্তি লেখা থাকে। আসিফ আয়াতকে ইঙ্গিত করে কথাটা বলছে। আয়াত ঠিকই সেটা বুঝতে পেরেছে। রাতে সবাই বাড়ি ফিরে যায়, শুধুমাত্র আয়াত থেকে যায়। দিদাম আর মিসেস শাহনাজও থাকতে চেয়েছিলেন, কিন্তু আয়াত দেয়নি। আর আসিফের বাবাও 2 দিন ধরে বাসায় নেই, কাজের চাপে নিজের মেয়ের এঙ্গেজমেন্টের দিনেও থাকতে পারলো না। আসিফের অ্যাক্সিডেন্টের কথাও জানে না।
সবাই চলে যাওয়ার পর আয়াত ডোরলক করে আসিফের পাশে এসে বসে। আসিফ আয়াতের থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আয়াত বলল, খুব রাগ জমেছে বুঝি? আচ্ছা, আই এম সরি। আসিফ বলল, রাগ তার উপরেই করা যায় যে তার রাগের মূল্য দিতে পারে। আর তুমি আমার রাগের মূল্য কবে থেকে দিতে শিখলে? বাই দ্য ওয়ে, তুমি সবাই গিয়ে শুয়ে পড়ো। আয়াত বলল, কেন? এখানে থাকলে আপনার সমস্যা হবে বুঝি? আসিফ বলল, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু তোমার দেওয়া কথাটা রাখতে পারবো না। আয়াত বলল, কোন কথা? আসিফ বলল, দূরত্ব। আয়াত বলল, এই সময় আমার কোনো দূরত্ব লাগবে না, শুধু আমি যা বলবো তারই উত্তর দিবেন। আসিফ বলল, কি কথা, কিসের উত্তর? আয়াত বলল, আপনি কি এখনো আমাকে আগের মতো করেই ভালোবাসেন? আই মিন প্রথম দিনের মতো করেই? আসিফ বলল, হঠাৎ এই প্রশ্ন? আয়াত বলল, উল্টা আমাকে প্রশ্ন না করে যেটা জিজ্ঞেস করছি ওইটার উত্তর দিন। আসিফ বলল, সত্যি বলতে আমি তোমাকে আর আগের মতো ভালোবাসি না, জানি আর কখনো বাঁচতেও পারবো না। আসিফের মুখ থেকে এই কথা শোনার পর আয়াত কিছু মুহূর্তের জন্য থমকে যায়, টলমল চোখে আসিফের দিকে তাকায়। আসিফ তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। আসিফ বলল, তোমাকে আগের মতো ভালোবাসতে পারবো না, কারণ দিন দিন তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে আর বেড়েই যাবে। আয়াত কথাটা শুনে আসিফের বুকে লেপ্টে যেতে চেয়েছিল, কিন্তু তখনই আসিফ ওর সামনে হাত ধরে বলে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, আজকে হঠাৎ এই প্রশ্ন কেন করলে? আয়াত বলল, বলবো একদিন। আয়াত বেড থেকে চলে যেতে নিলেই আসিফ আয়াতের শাড়ির আঁচলটা ধরে ফেলে। আয়াত পিছন ফিরেই তাকায়, তারপর আঁচলটা একটু জোরে টান দিতে নিলে আসিফ উল্টো টান দিয়ে তার বুকের উপর ফেলে দেয়। আয়াতের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, এত কেন পালিয়ে যাও? কেন আমার চোখের ভাষা বুঝতে পারো না? কেন এত ঘৃণা করো আমাকে? আয়াত বলল, আজকের দিনের জন্য এসব কথা বাদ দেন। আর আপনি জানতে চেয়েছিলেন না আকিদ আজকে পার্টিতে কি করছিল? আকিদ কায়রাবের মামাতো ভাই। আয়াত কথাটা বলে একটু সোজা হয়ে বসে। দুজনেই চুপচাপ হয়ে যায়। আসিফ নিজের কাছেই ছোট হয়ে যায়। আসিফ কিছু বলতে যাবে, তার আগে আয়াত আসিফের মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিয়ে বলে, আর কিছু বলতে হবে না, চুপচাপ শুয়ে পড়েন, কাল সকালে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আসিফ আয়াতের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। আয়াত লাইট অফ করে আসিফের পাশে এসে শুয়ে পড়ল। তাতে আসিফ অনেকটা অবাক হয়ে যায়। আসিফ বলল, আরে তুমি এখানে কেন? আয়াত বলল, কেন আসতে পারি না? আপনি তো বললেন আপনার পাশে আমি বেশি নিরাপদ, তাহলে আজকে দূরে ঠেলছেন কেন? আসিফ বলল, কারণ তোমার দূরত্ব প্রয়োজন। আয়াত বলল, আমি কি এখন বলছি? আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকেন। আসিফ আর কিছু বলল না, মুচকে হাসি দিয়ে চোখ বুজে নিল। আয়াত আসিফের দিকে এক পলক তাকিয়ে চোখ বুজে নিল। সকালের রোদটা আসিফের চোখে পড়তেই আসিফের ঘুম ভেঙে গেল। আয়াত তার বুকের ওপর বাচ্চাদের মতো করে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, শাড়িটাও ঠিক নেই। আসিফ চুলগুলো ঠিক করে দিল, তারপর আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। আয়াত চোখ খুলে আসিফের বুকে নিজেকে দেখে এক ঝটকায় দূরে সরে যায়, শাড়িটা ঠিক করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে আসিফ উঠে বসার চেষ্টা করছে। আয়াত দৌড়ে গিয়ে আসিফকে ধরে বসিয়ে দিল। আয়াত বলল, কখন উঠলেন আপনি? আসিফ বলল, যখন তুমি ঘুমিয়েছিলে ঠিক তখনই। আসিফ চোখ টিপ দিয়ে কথাটা বলল। আয়াত চোখগুলো বড় বড় করে বলল, মানে? আসিফ বলল, মানে হলো নাভির পাশে তিল। আর কিছু বলতে না দিয়ে আয়াত চাদরটা টেনে দিল। আসিফ হাসতে লাগলো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।